অনার্স প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বিগত লেকচারের পরে দ্বিতীয় লেকচারটি দিচ্ছি। আজকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেমের ইতিপূর্বে তোমাদের থিওরিটিক্যাল যে অংশটি আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব বিভিন্ন এই অধ্যায়ে বিভিন্ন টার্মস এবং ক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোকপাত করব। তোমরা খাতা কলম নিয়ে একটু রেডি হও। আর বিশেষভাবে লেনদেনগুলোকে বোঝার চেষ্টা করো। এই চ্যাপ্টারটি কিন্তু আগে বলেছি যে তোমাদের চূড়ান্ত পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই একটি কোশ্চেন থাকবে, অঙ্ক। আশা করি ভালোভাবে শিখবে এবং যদি কখনো বুঝতে অসুবিধা হয় আমার ইনবক্সে তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো এবং সেই মোতাবেক আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার। কয়েকটি টার্মস নিয়ে একটু কথা বলি। প্রথমেই আসি, আমি তিনটি টার্ম বা টার্মস এই বিষয়ে একটু আলোকপাত করি এবং এক, খাতায় এই তিনটি বিষয়বস্তু তোমরা লেখো। প্রথমটি আমি লিখেছি ক্রেডিট টার্মস, 2 নাম্বার FOB শিপিং পয়েন্ট এবং 3 নাম্বার হচ্ছে FOB ডেস্টিনেশন। প্রথমে আসি যে ক্রেডিট টার্মসগুলো কীরকম থাকে। অ্যাজ এক্সাম্পল, N30, অনেক সময় এন এর পরিবর্তে নেট শব্দটি থাকতে পারে, NET। তো প্রথমটি হচ্ছে, এটাকে আমরা বলি ক্যাশ ডিসকাউন্ট রেট। এটা ক্রেডিট পিরিয়ড বা ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ড। এবং শেষেরটি হচ্ছে ক্রেডিট পিরিয়ড। এর অর্থ হচ্ছে যে ক্যাশ ডিসকাউন্ট রেট, অর্থাৎ আগে বলি যে এটিকে ক্রেডিট টার্মস মানে হচ্ছে বাকিতে বিক্রয়ের শর্ত, এবং এই শর্তটি দিয়ে থাকে হচ্ছে বিক্রেতা। ক্রেতা কোনো শর্ত আরোপ করতে পারে না। তো আমরা যে চ্যাপ্টারটি করছি এখানে মূলত বিক্রেতা বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে এই শর্তটি দিয়ে থাকেন, এবং সেই ক্ষেত্রে এটা এক্সাম্পল হিসেবে এখানে বলা যে যদি এরকম কোনো টার্মস থাকে, এটা 2 এর পরিবর্তে 1 থাকতে পারে, 3 থাকতে পারে, বা যেটি থাকবে প্রথমটি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। দ্বিতীয় যেটি থাকবে সেটিকে আমরা বলেছি যে সেটা হচ্ছে যে ওই ক্যাশ ডিসকাউন্ট পাওয়ার জন্য কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এটা কিন্তু 10 ডেজ। এখানে 10 এর পরিবর্তে যদি 15 থাকে তাহলে 15 দিন। অর্থাৎ বাকিতে বিক্রয়ের প্রথম 10 দিনের মধ্যে যদি মূল্য পরিশোধ করে ক্রেতা, তাহলে যতটুকু পরিশোধ করবে তার উপরে 2% বাট্টা পাবে। অন্যথায় 30 দিনের মধ্যে তাকে মূল্য পরিশোধ করতে হবে। এই লাস্টের যে 30 লেখা বা এখানে 60 অংশ 45 থাকতে পারে, সেটি হচ্ছে মূলত বাকি অর্থ পরিশোধের সময়কাল। এবং মনে রাখতে হবে যে এখানে কিন্তু এগুলো প্রত্যেকটা দিবস, কিন্তু দিন হিসাবে কিন্তু গণনা করা হবে, ডে বা ডেজ, 10 ডেজ, 30 ডেজ, এই বিষয়গুলোই খেয়াল রাখবে।
তাহলে এটার অর্থ হচ্ছে যে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে, অন্যথায় 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। এবার আসি এফওবি শিপিং পয়েন্ট। এফওবি, এফ মানে হচ্ছে ফ্রি, ওতে অন, বিতে বোর্ড, অর্থাৎ বিনা মাসুলে জাহাজীকরণ। শিপিং পয়েন্ট মানে হচ্ছে এটা বন্দর বা ঘাট, আমরা যদি বলি যে যেখান থেকে পণ্যটা ডেলিভারি দেওয়া হবে সেই পয়েন্ট পর্যন্ত। অর্থাৎ এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে বিক্রেতা তাকে পণ্যগুলা লোড করে দিবে, যে তার যেখান থেকে ডেলিভারি দিবে পণ্য সেখান থেকে সে লোড করে দিবে, অর্থাৎ উঠায় দিবে। উঠায় দেওয়ার পরে ক্রেতার গন্তব্য পর্যন্ত যে জাহাজ ভাড়া থাকুক বা ট্রান্সপোর্টেশন কস্ট থাকুক, সেই সকল কস্টগুলা কিন্তু ক্রেতাকে বহন করতে হবে। আবারও বলছি যে যদি শিপিং পয়েন্ট থাকে তাহলে এই পরিবহন সংক্রান্ত কোনো খরচ থাকলে সেটি ক্রেতার খাতায় বা ক্রেতার হিসাবের বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে, বিক্রেতার বইয়ে নয়। অর্থাৎ কোনো একটি ক্রেডিট টার্মসের মধ্যে যদি শিপিং পয়েন্ট থাকে তাহলে যাবে দেওয়া হবে ক্রেতার বইয়ে, বিক্রেতার বইয়ে কোনো যাবে দেওয়া হবে না। এফওবি ডেস্টিনেশন, ডেস্টিনেশনের বাংলা হচ্ছে গন্তব্য, আর এফওবির বাংলা একটু আগে বলেছি বিনা মাসুলে জাহাজীকরণ, গন্তব্য পর্যন্ত। গন্তব্য মানে হচ্ছে পণ্যের গন্তব্য, আমরা জানি যে পণ্য বিক্রয়ের পরে এটার গন্তব্য থাকে ক্রেতার প্রতিষ্ঠান পর্যন্ত। তাহলে ক্রেতার বিক্রেতার পৌঁছায় দিবে, এই পৌঁছায় দেওয়ার যাবতীয় খরচ হচ্ছে যেহেতু গন্তব্য পর্যন্ত বিনা মাসুলে পৌঁছায় দিবে, তাইলে এক্ষেত্রে কোনো খরচ যদি থাকে, পরিবহন খরচ, জাহাজ ভাড়া বা এই জাতীয় যদি কোনো খরচ থাকে তাহলে সেটা বিক্রেতার বইয়ে হিসাবভুক্ত করতে হবে ডেলিভারি এক্সপেন্স হিসেবে অথবা বিক্রয় পরিবহন হিসেবে। সেটি আমরা পদ্ধতিগতভাবে পরবর্তী ইয়েতে দেখব, যে জাবেদা যখন দিব তখন আমরা দেখে নেব যে জাবেদাগুলো কীভাবে দিয়ে থাকি। আর এই ক্ষেত্রে বিক্রেতার বইয়ে হিসাবভুক্ত করতে হবে, কিন্তু ক্রেতার বইয়ে হিসাবভুক্ত করা যাবে না। আবারও বলছি যে যদি কোনো পরিবহন খরচ বা জাহাজ ভাড়া বা এই সংক্রান্ত যদি কোনো খরচ থাকে তাহলে ক্রেতার বইয়ে অন্তর্ভুক্ত করা যাবে না বা হিসাবের বইয়ে অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু বিক্রেতার হিসাবের বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে, ডেলিভারি এক্সপেন্স অথবা ট্রান্সপোর্টেশন আউট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা এই 3টি বিষয় আলোচনা করলাম, আশা করি তোমরা খাতার মধ্যে লিখে ফেলেছ। তো এরপরে আসি যে এই যে টার্মসগুলো আজকে মূলত তোমাদেরকে আমি যে 2টি পদ্ধতি আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, যে পিরিয়ডিক ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম এবং পারপিচুয়াল ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম, এই 2টি সিস্টেমের মধ্যে আমরা ক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো কিভাবে দিই সেই লেনদেনগুলো আমি আজকে এখানে লেখার চেষ্টা করব। প্রয়োজনীয় যে সমস্ত জাবেদাগুলো আছে সেগুলো তোমরা এখানে একটু খাতায় লিখবে। আর আরেকটি জিনিস বলি যে যখন পরীক্ষা আসবে তখন কিন্তু আমি যেভাবে লিখছি এইভাবে না, এখন জাবেদা শেখানোর জন্য কিন্তু তোমাদেরকে 2টি পদ্ধতি পাশাপাশি রাখছি, বা কিভাবে তোমরা পার্থক্য নিরূপণ করবা সেই সমস্ত বিষয়গুলো দেখাচ্ছি। দেখো এখানে হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, লেখাটা ছোট হয়ে গেছে, বোর্ড তো আসলে সীমাবদ্ধতা বুঝতেই পারতেছো তোমরা, তারপর আমি বলছি তোমরা একটু লিখে নাও। এটা হচ্ছে ট্রানজ্যাকশন বা লেনদেন, পিরিয়ডিক সিস্টেম বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল সিস্টেম বা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ট্রানজ্যাকশন লেনদেন, কালান্তিক পদ্ধতি, নিত্য বা অবিরত পদ্ধতি। আমরা লেনদেনগুলো লেখার পরেই প্রথমে আমরা দেখার চেষ্টা করব
যে এই দুইটি পদ্ধতির পার্থক্য কি। একটি জিনিস মনে রাখবেন যে পরীক্ষা যখন আসবে তখনই এই যে কোনো একটি পদ্ধতি সচরাচর আমাদের পরীক্ষায় এসে থাকে। আমরা একটা তারিখ ধরে নিয়েছি 1/1/2020, গুডস পারচেজ অন ক্রেডিট টাকা 10,000, টার্মস 210 in 30। তো আমরা যদি পিরিয়ডিক সিস্টেমটা মূলত তোমরা স্কুল এবং কলেজ লেভেলে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যে জাবেদাগুলো তোমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত শিখেছো, এগুলো সবগুলাই হচ্ছে পার পিরিয়ডিক ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম বা কালান্তিক পদ্ধতিতে আমরা সেগুলো শিখেছি। এখানে আসলে নতুন করে শেখার কিছুই নেই। আমরা যদি বাকিতে ক্রয় করি তাহলে বাংলায় যদি আমি বলি যে আমরা সেই জাবেদা দিতাম কি ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে আমরা লিখবো যে পারচেজ ডেবিট এবং অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা 10,000। পারপিচুয়াল পদ্ধতিতে আমরা এর আগে আলোচনা করেছি যে যদি কোনো কিছু আমরা পণ্য ক্রয় করি তাহলে অবশ্যই ক্রয় হিসাবকে ডেবিট না করে এই ক্ষেত্রে মজুত পণ্যকে ডেবিট করতে হবে। মজুত পণ্যের জন্য আমরা এখানে যে শব্দটি ব্যবহার করছি সেটি হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আবারও বলছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, MERCHANDIAC, মার্চেন্ডাইজ। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে বা মজুত পণ্যকে ডেবিট করতে হবে এবং অ্যাকাউন্টস পেবল যথারীতি ক্রেডিট থাকবে। এই হচ্ছে আমরা ধরে নিলাম যে এখানে তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আমি এখানে অ্যাকাউন্টস পেবলটা কিন্তু সংক্ষেপে লিখেছি, এখানে বিস্তারিত লিখেছি অ্যাকাউন্টস পেবল। তো নেক্সট হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আমি সংক্ষেপে কিন্তু লিখবো, MI দিয়ে লিখবো, বুঝে নিবা যে সেটি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটা প্রথম জাবেদা ক্রয়ের। আমি ধরে নিলাম যে এখানে কিন্তু একটা টার্মস আছে, খেয়াল করো যে 210 and 30, আমরা যেটা প্রথমে আলোচনা করেছি, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি আমরা মূল্য পরিশোধ করি। আমরা কিন্তু এখন ক্রেতা, খেয়াল রাখবো যে আমরা এখন ক্রেতার বইয়ে জাবেদা দিচ্ছি। যদি 10 দিনের মধ্যে আমরা মূল্য পরিশোধ করি তাহলে আমরা 2% বার্তা পাবো। আচ্ছা, আমি ধরে নিলাম যে 2 তারিখে আমি এখানে কি লিখেছি, 2 তারিখ গুডস রিটার্ন টু সেলার অথবা সাপ্লায়ার, যে কোনোটা থাকতে পারে। সেলার মানে বিক্রেতা, টাকা 1000, যে বিক্রেতাকে 1000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। এই জাবেদাটাকে আমরা যদি বিপরীত করে দিই, অর্থাৎ ডেবিটকে ক্রেডিট করে দিই, এই যে ক্রেডিট যেটা আছে আমাদের পাওনাদার এখানে কমিয়ে দিব। আমরা জানি যে
আমরা যখন ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেলে যখন জাবেদা শিখেছি তখন জাবেদা দিয়েছি কি প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। সেটিকে যদি এখন ইংরেজি করি তাইলে আমাদের কাজটা হয়ে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। কিন্তু এই পদ্ধতিতে কিন্তু আমরা পারচেজ রিটার্ন কিন্তু আমরা এখানে আর ক্রেডিট করব না। এখানে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে আমরা ক্রেডিট করে দেব। অর্থাৎ মজুদ পণ্য আমরা যদি দোকান থেকে যদি পণ্য ফেরত দিই তাহলে আমাদের দোকানের কিন্তু মজুদ মাল কমে যাবে। অতএব সেই ক্ষেত্রে মজুদের পরিমাণকে তোমরা হ্রাস করবে। আশা করি দুইটার পার্থক্য তোমরা বুঝতে পারছো, যে এখানে পারচেজ রিটার্নকে ক্রেডিট না করে এখানে মজুদ পণ্যের পরিমাণ যেহেতু হ্রাস পায় মজুদ পণ্যকে ক্রেডিট করতে হয়। খেয়াল করো তারিখ 2 তারিখ, আমাদের এখানে কিন্তু সময় দেওয়া ছিল যে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে আমরা 2% বাট্টা পাবো। একটু খেয়াল করো, 10,000 টাকা ক্রয় করেছিলাম, 1,000 টাকার পণ্য ফেরত দিলাম, তাহলে থাকলো কত? 9,000। একটু লিখে নাও আমি বলার সঙ্গে সঙ্গে যদি দেখতে না পাও। 11/1/20 জানুয়ারি মাসের 11 তারিখ। আমাদের এখানে খেয়াল করো 1 তারিখে আমরা ক্রয় করেছিলাম, আর বিক্রেতা আমাদের শর্ত দিয়েছিল 10 দিন। তাহলে 1-এর সাথে যদি আমরা 10 যোগ দিই তাহলে হয় 11 তারিখ। এই জন্য আমি তোমাদের বোঝার সুবিধার্থে 11 তারিখটা আমি ব্যবহার করেছি। তার মানে হচ্ছে যে 1 তারিখের পরে 11 তারিখের মধ্যে যে কোনো দিন যদি মূল্য পরিশোধ করে তাহলে সেই টাকার উপরে কিন্তু আমরা বাট্টা পাবো। এটা খেয়াল রাখবে। তাহলে এখানে কি লিখছে? হাফ অফ অ্যাকাউন্টস পেয়েবল পেইড অন ক্যাশ, হাফ অফ অ্যাকাউন্টস পেয়েবল পেইড অন ক্যাশ। তাহলে কি আসতেছে? হাফ, অর্ধেক, পাওনাদারের অর্ধেক আমরা নগদে পরিশোধ করলাম। তাহলে অর্ধেক কত হয়? একটু আগে আমি বলছিলাম যে 9,000 টাকা আমাদের অবশিষ্ট আছে, তাহলে 9,000-এর অর্ধেক হচ্ছে 4,500 টাকা, তার মানে আমরা পরিশোধ করছি। তাহলে এই 4,500-র উপরে যদি আমরা 2% বাট্টা পাই তাহলে তুমি ক্যালকুলেটর ব্যবহার করলেই দেখবা 90 টাকা চলে আসবে। তাহলে 90 টাকা আমরা বাট্টা পাবো, আর বাকি টাকা আমাদের নগদে পরিশোধ করতে হবে। তাইলে ক্রয়ের উপরে যে বাট্টা আমরা পাই, এখানে কিন্তু আগে বলছি এটি নগদ বাট্টা, অর্থাৎ মূল্য পরিশোধের ক্ষেত্রে যে বাট্টা আমরা পাই সেটি হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টাকে হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে আমরা এখন লিখব যে পাওনাদার তাহলে কমে যাচ্ছে 4,500, 4,500, ক্যাশ ক্রেডিট 4,410, আর পারচেজ ডিসকাউন্ট। তোমাদের বোঝার সুবিধার জন্য আবার বলতেছি, অ্যাকাউন্টস পেয়েবল 4,500, ক্যাশ ক্রেডিট 4,410, আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট 90 টাকা, 90। এই 4,500-এর উপরে যেহেতু আমরা অর্ধেক পরিশোধ করছি, এই অর্ধেকের উপরে কিন্তু আমরা বাট্টাটা আমরা গণনা করেছি। পারপিচুয়াল পদ্ধতিতে খেয়াল রাখতে হবে যে আমরা যদি কোনো পারচেজ ডিসকাউন্ট পাই তাহলে সেটিকে এই পারচেজ ডিসকাউন্ট নামে অন্তর্ভুক্ত করা যাবে না, মজুদ পণ্যের মূল্যকে হ্রাস করতে হবে। তাহলে আসতেছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট,
ক্যাশ ক্রেডিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। টাকা। এই হচ্ছে আপাতত এখানে অর্ধেক পর্যন্ত দেখাইলাম, কিন্তু যদি এখন এরকম থাকে যে ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু আমি দেখাইনি, ট্রান্সপোর্ট আমি এইখানে দেখাইলে অবশ্য ভালো হইতো, যে মাঝখানে যদি দেখাই দিতাম তাহলে তোমাদের জন্য সুবিধা হতো। যাই হোক, আমি এটা পরে দেখাচ্ছি। যে আমরা যদি ধরে নিলাম যে ইতিপূর্বে যে অর্ধেক আমরা পরিশোধ করছি 4,500 টাকা বা 4,500 টাকা, আরও কিন্তু 4,500 টাকা আছে, তাহলে 11 তারিখের পরে যদি আমরা কোনো টাকা পরিশোধ করি তাহলে ওই টাকার উপরে কিন্তু কোনো বার্তা পাওয়া যাবে না। আবারও বলছি, নির্দিষ্ট তারিখের পরে, অর্থাৎ তারিখ যদি চলে যায়, ডেট যদি পার হয়ে যায়, অতিক্রম করে, তাহলে কিন্তু আর বার্তা পাওয়া যাবে না। তাহলে আমি এখানে লিখেছি, আমি ধরে নিলাম যে 20/1/2020 রেস্ট অফ হাফ অফ অ্যাকাউন্টস পেইড। রেস্ট মানে অবশিষ্ট, এখানে যে রেস্ট অফ হাফ অফ অ্যাকাউন্টস পেয়েবল, অবশিষ্ট যে পাওনাদারের বা প্রদেয় হিসেবের যে অর্ধেক রয়েছে সেটি পরিশোধ করা হইল। তাহলে অবশিষ্ট কত ছিল? 4,500। তাহলে এই পদ্ধতিতে এখন হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। পারপিচুয়ালের ক্ষেত্রেও কিন্তু এখন একই জাবেদাই হবে, কোনো পরিবর্তন হবে না। কারণ এই ক্ষেত্রে, অর্থাৎ আমরা একটু আগে বলেছি যে ইতিপূর্বে যখন আমরা বার্তা পেয়েছি তখন বলেছি যে ক্রয় সংক্রান্ত পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে যদি কোনো বার্তা পাওয়া যায় তাহলে সেই পণ্যের মূল্য হ্রাস পায়। এই কারণে আমরা কিন্তু একটু আগে পারপিচুয়াল পদ্ধতিতে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করেছি। কিন্তু যখন বার্তার কাল চলে যাবে, বার্তার মেয়াদ যখন চলে যাবে, তারপর যদি আমরা মূল্য পরিশোধ করি তাহলে পিরিয়ডিক এবং পারপিচুয়ালে এই জাবেদাটি কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একই জাবেদা, সেম এন্ট্রি। এবার আসি লাস্ট ওয়ান। আমি তোমাদের এটা আলোচনা করি নাই, আগেই বলেছি যে এটি আসলে আমার প্রথম জাবেদার পর পরে আলোচনা করলে ভালো হইতো। তারপর যেহেতু শেষে দিচ্ছি, যে আমি ধরে নিলাম যে 2 তারিখে আমরা জাহাজ ভাড়া পরিশোধ করেছি। এখানে আমি লিখেছি ফ্রেট বিল 2 তারিখ ধরে নিয়েছি, 2/1/2020 ফ্রেট বিল পেইড টাকা 500। ফ্রেইটের বাংলা হচ্ছে জাহাজ ভাড়া। এখানে অনেক সময় ট্রান্সপোর্টেশনও থাকতে পারে। ট্রান্সপোর্টেশন হলো স্থলপথে, ফ্রেইট হচ্ছে পানিপথে। তো আমরা জানি যে ক্রয় সংক্রান্ত যদি কোনো খরচ হয়, আমরা যখন নিচের শ্রেণীতে আমরা কি শিখেছি, ক্রয় পরিবহন ডেবিট আর নগদান ক্রেডিট, বা আন্তঃজাহাজ ভাড়া বা আন্তঃপরিবহন, এরকম শব্দ আমরা ব্যবহার করেছি। তো সেটার যদি আমরা ইংরেজি করি তাহলে এখন হয়ে যাবে তাহলে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, বা এখানে আমরা বলবো ফ্রেইট ইন, যেহেতু এখানে ফ্রেইট শব্দটা আমি ব্যবহার করেছি এই জন্য এখানে বলছি ফ্রেইট ইন। পারপিচুয়াল পদ্ধতিতে কিন্তু তা না। আবার একটু মনোযোগ দাও, পারপিচুয়াল পদ্ধতিতে আমরা কি বলেছি, যে পারপিচুয়াল পদ্ধতিতে ক্রয় সংক্রান্ত পণ্যের যদি পরিবহন খরচ থাকে তাহলে ওই পণ্যের মূল্য বৃদ্ধি পায়, তাহলে আমাদের ওই মজুদ পণ্যের মূল্যটাই বেড়ে যাবে। এই কারণে আমরা এখানে ফ্রেইট ইনের পরিবর্তে আমরা লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং ক্যাশ ক্রেডিট।
তাহলে আজকের যে জাবেদাগুলো ছিল, লাস্ট টাইম কিন্তু এটাই লিখেছি যে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট 500, অর্থাৎ মজুত পণ্যের মূল্যকে বৃদ্ধি করবা এবং ক্যাশকে ক্রেডিট করে দিবা। আর যদি বাকিতে যদি পরিবহন খরচ হয়ে থাকে তাহলে শুধুমাত্র ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্টস পেয়েবল যদি থাকে, যে তোমার পক্ষে হয়ে যদি পাওনাদার যদি পরিশোধ করে তাহলে সেই ক্ষেত্রে পাওনাদারকে বৃদ্ধি করবা। আর যদি নিজেই পরিশোধ করি তাহলে এই ধরনের জাবেদাগুলো দিয়ে নিবা। তাহলে আজকে আমরা যেগুলো জানলাম তা হচ্ছে বাকিতে ক্রয়, নগদ ক্রয় করলেও কিন্তু একই কথাই বলতেছি। নগদ ক্রয়ের ক্ষেত্রে আমরা যেখানে আমরা অ্যাকাউন্টস পেবল লিখেছি সেখানে আমরা শুধুমাত্র ক্যাশ দিয়ে দিব, আর যদি চেকের মাধ্যমে ক্রয় করে তাহলে ব্যাংক দিব। তো যাই হোক, তাহলে আমরা আজকে কনক্লুশনে চলে আসি যে কি কি লেনদেনগুলো আজকে আমরা শিখলাম। তা হচ্ছে প্রথমে হচ্ছে বাকিতে ক্রয় যদি আমরা করি ক্রয় সংক্রান্ত, 2 নাম্বার হচ্ছে কোনো জাহাজ ভাড়া বা আন্তঃপরিবহন যদি থাকে সেই সংক্রান্ত, 3 নাম্বার হচ্ছে পণ্য যদি আমরা ক্রয়কৃত পণ্য যদি ফেরত দিই সেইটা, বাট্টার মেয়াদকালের মধ্যে যদি আমরা পণ্যের মূল্য পরিশোধ করি সেইটা, এবং লাস্ট ওয়ান হচ্ছে যদি আমরা বাট্টার মেয়াদকালের পরে যদি পরিশোধ করি তাহলে কি জাবেদা হবে তা আমরা আজকে আলোচনা করলাম। সর্বোপরি তোমরা আবার একটু বই থেকে দেখে নিবে, বইয়ের মধ্যে হয়তো আরও বেশ কিছু জাবেদা থাকবে, কিন্তু আমাদের প্রয়োজনীয় জাবেদা হচ্ছে এগুলো। তোমরা আরেকটু মনোযোগ দিবে, আরেকটু দেখবে। আবারও বলছি, তোমাদের কোনো সমস্যা যদি হয় এই অধ্যায়ে বা যতটুকু পড়িয়েছি যে লেকচারের পরে যতটুকু, অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে তোমরা জানানোর চেষ্টা করবে বা ইনবক্সের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। কমেন্ট বক্সের মধ্যে তোমরা লিখবে বা কমেন্টে থেকে কিন্তু আমি জানতে পারবো যে তোমাদের সমস্যাগুলো কি। আশা করি আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। আর আমাদের সুদিন ফিরে আসুক, আমরা শ্রেণীকক্ষে আবারও যাব, আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো। আমি পরবর্তী লেকচারে বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো দেখাবো। আর নিয়মিত তোমরা আপডেট রেখো যে কী কী ভিডিওগুলো আপলোড হচ্ছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। আসলে মূলত এগুলো সবগুলোই নির্দেশনার কারণেই কিন্তু ইউটিউব চ্যানেল খোলা এবং তোমাদেরকে সেগুলো দেওয়া। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আমি তৃতীয় লেকচার দেওয়ার আগ পর্যন্ত আজকে তাহলে রাখলাম। আল্লাহ হাফেজ।